সেটা হচ্ছে গিয়ে জেনেটিক মানে অ্যাপ্লিকেশন অফ রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতেই আমরা জিন থেরাপি। So today we will study about gene therapy, very very important topic. ঠিক আছে? আচ্ছা, তো let us see. আচ্ছা, তোমাদের কোনো আইডিয়া আছে যে জিন থেরাপি কি? একটা খুব ইম্পর্টেন্ট টেকনোলজি যেটা প্রত্যেক মলিকিউলার বায়োলজিস্টকেই করতে হয়। So do you people have any idea what is gene therapy? Forget about it, দরকার নেই। ধরো কোনো জেনেটিক ডিজিজ হলো, ঠিক আছে? কোনো একটা জেনেটিক ডিজিজের নাম বলতে পারবে? স্যার সিস্টিক ফাইব্রিস। সিস্টিক ফাইব্রোসিস, ভেরি গুড। দাঁড়াও দাঁড়াও, আমি একটু দেখে নিই জিন থেরাপির ব্যাপারটা কোথায় আছে। অ্যাপ্লিকেশন এই অ্যাডিনোভাইরাল ভেক্টর জিন থেরাপি, রিকম্বিনেন্ট ভ্যাকসিন, মেডিকেল ভ্যাকসিন। হ্যাঁ হ্যাঁ, বলো। সিস্টিক ফাইব্রোসিস, অ্যাবসলিউটলি কারেক্ট। সিস্টিক ফাইব্রোসিস একটা জেনেটিক ডিসঅর্ডার। নাও হোয়াট ইজ মেন্ট বাই আ জেনেটিক ডিসঅর্ডার? জেনেটিক ডিসঅর্ডার বলতে আমরা কি বুঝি? আর কেউ কোনো উদাহরণ দিতে পারবে জেনেটিক ডিসঅর্ডারে সিস্টিক ফাইব্রোসিস ছাড়া? What do we understand by genetic disorder? বলো বলো, কোনো অসুবিধা নেই। আমি এই জন্যই বলছি এখানে আমরা একটু ইন্টারাক্ট করলে এক্ষুনি মাথায় ঢুকে যাবে ব্যাপারটা। হ্যাঁ বলো। স্যার কি বললেন? যে জেনেটিক ডিসঅর্ডার বলতে আমরা কি বুঝি? জেনেটিক ডিসঅর্ডার, হ্যাঁ মানে জিনগত অসুখ যেটা, সেটা বলতে কি বুঝি? তুমি একটা উদাহরণ দিলে সিস্টিক ফাইব্রোসিস। তো হোয়াট ডু উই আন্ডারস্ট্যান্ড বাই জেনেটিক ডিসঅর্ডার? জেনেটিক ডিসঅর্ডার বলতে আমরা কি বুঝে থাকি? মানে স্যার জিনটা মানে সঠিকভাবে সাজানো থাকে না, বা কোনো জিন যদি বাদ চলে যায় ওটাই। আচ্ছা, অ্যাবসলিউটলি। তার মানে জিনে কোনো রকমের একটা গন্ডগোল আছে। সেটা জিনটা পুরো বাদ চলে যেতে পারে, জিনের একটা পোর্শন বাদ চলে গেল যাতে সঠিক প্রোটিন তৈরি হলো না, বা এটাও হতে পারে যে জিনে কোনো একটা মিউটেশন ঢুকে গেল, বা অনেক ডিজিজের ক্ষেত্রে দেখা যায় যে কোনো রিপিট জিনের মধ্যে বহুবার বেড়ে গেছে। তো যাই হোক, জিনগত সমস্যার জন্য যে ডিজিজ হয়। এবার লক্ষ্মী বাদে আর কেউ কোনো উদাহরণ আমাকে দিতে পারবে জেনেটিক ডিসঅর্ডারে? এনি এক্সাম্পল অফ জেনেটিক ডিসঅর্ডার? আচ্ছা, তোমরা সবাই ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর আমার লেকচার গুলো পেয়েছো তো? আমি ক্লাসরুমে আপলোড করে দিয়েছি ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর লেকচার এবং তোমার স্লাইড সব আপলোড করা আছে, ওটা পড়ে নেবে, কিন্তু দেখে নেবে। কোনো ডাউট হলে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করবে। তো দেখো, খুব কিছু কমন কমন ডিসঅর্ডার যেটার ব্যাপারে হয়তো আমরা অনেকেই শুনেছি, যেমনি হিমোফিলিয়া। ঠিক আছে? কি হয় না, রক্তে জমাট বাঁধে না, দ্যাটস আ জেনেটিক ডিসঅর্ডার। একটা ব্যাপারে তো আমরা সবাই জানি, সেটা হচ্ছে যে কালার ব্লাইন্ডনেস, রেড গ্রিন কালার ব্লাইন্ডনেস। তোমরা জীবনে এমন অনেক লোকের সাথেই সাক্ষাৎ করেছো যারা কিন্তু লাল সবুজ এই রংগুলো ঠিক চিনতে পারে না। দেখেছো তো? নিশ্চয়ই দেখেছো। তো এই এই ডিজিজ গুলো হচ্ছে গিয়ে জেনেটিক ডিসঅর্ডার। হিমোফিলিয়া, কালার ব্লাইন্ডনেস, ঠিক আছে? ও যেটা বললো সিস্টিক ফাইব্রোসিস, সিস্টিক ফাইব্রোসিসে কি হয়? অতিরিক্ত মিউকাস জমে যায়। হ্যাঁ, সিএফটিআর বলে একটা প্রোটিন থাকে, সিস্টিক ফাইব্রোসিস ট্রান্সমেমব্রেন রিসেপ্টর। এই প্রোটিনটা নষ্ট হয়ে যাওয়া বা এই প্রোটিনের মিউটেশনের জন্য কি হয়? অতিরিক্ত মিউকাস জমে যায়, which leads to respiratory damage and finally death। ঠিক আছে? তো এরকম আরো অনেক অসুখ আছে। থ্যালাসেমিয়া, থ্যালাসেমিয়া ইজ আ জেনেটিক ডিসঅর্ডার। থ্যালাসেমিয়ায় কি হয় কে বলবে আমাকে? স্যার ওই তো কোনো জায়গা যদি কেটে যায় তাহলে অনেক রক্ত পড়তেই থাকে, মানে রক্তে সেটা জমাট বাঁধে। হিমোফিলিয়া, সেটা হিমোফিলিয়া। ও। থ্যালাসেমিয়ায় হচ্ছে তোমার হিমোগ্লোবিন সিনথেসিস হয় না। হ্যাঁ বলো। আচ্ছা, যাই হোক, তাহলে এই ধরনের যদি জেনেটিক ডিসঅর্ডার দেখা দেয় তখন কি করণীয় আমাকে একটু বলবে? তখন কি তো এই ধরনের জেনেটিক ডিসঅর্ডার যদি কারোর মধ্যে থাকে, তো কি চিকিৎসা তখন করা সম্ভব?
Any idea what kind of medicines can you give? কি ধরনের ওষুধ দেবে, আর ওষুধ দিলে কি আদেও কোনো কাজ করবে? একটু আমাকে বলো তো তোমরা, শুনি। যে এই ধরনের স্যার জেনেটিক। কাজই তো করবে না। হ্যাঁ বলো। স্যার কোনো কাজই তো করবে না ওষুধ দিলে। কেন? স্যার যে জেনেটিক কাউন্সিলিং করানো হয়। জেনেটিক কাউন্সেলিং করানো হয়, ঠিক আছে, বাট দেখো কাউন্সেলিং হচ্ছে একটা সাপোর্টিভ থেরাপি। তোমার রক্ত জমাট বাঁধছে না, কেটে গেলে হাত এবং এত রক্ত বেরিয়ে যাচ্ছে যে তোর মারা যাওয়ার সম্ভাবনা। কাউন্সেলিং এর সাহায্যে কি ছাড়বে? কাউন্সেলিং মানে কি? কাউন্সেলিং মানে একজন আসবেন, এসে তোমাকে বলবেন যে না ঠিক আছে, এই নিয়ে তুমি মানসিক ভাবে ভেঙে পড়ো না, তোমাকে এই নিয়েই বেঁচে থাকতে হবে, ঘরের যত কোনা টোনা আছে সেগুলো ওই রবার দিয়ে প্যাড করে দাও যাতে কোনোভাবে তোমার কাটা ছেঁড়া না করে, ঠিক আছে, কোনো ইয়ে নিয়ে কাজ করবে না, কোনো স্টিলের কোনো জিনিসপত্র ইত্যাদি এইসব নিয়ে তুমি কাজ করবে না, বা লোহার কিছু নিয়ে তুমি কাজ করবে না, এইসব হয়তো তোমাকে বলতে পারলো, কিন্তু তাতে কি তোমার অসুখটা সেরে যেতে পারে কোনোভাবে? কাউন্সেলিং এর না স্যার। সাহায্যে তোমার সাইকিয়াট্রিক প্রবলেম হয়তো থাকতে পারে, যে তুমি ডিপ্রেশনে ভুগছো, হ্যাঁ, কিংবা তোমার খুব ইয়ে, যেগুলো যেগুলো কিন্তু আমাদের একটা, আমি একটা কথা বলি তোমাদের, তোমরা স্টুডেন্ট, এইগুলো কিন্তু খুব কমন আমাদের দেশে, কিন্তু সামহাউ এইগুলোকে আমাদের দেশে কিন্তু সবাই উপেক্ষা করে। এই যে কাউন্সেলিং কথাটা বললো না, জেনেটিক কাউন্সেলিং, দিস ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টুল, ঠিক আছে, মানে অনেক কিছুতেই কিন্তু কাউন্সেলিং খুব ইম্পর্টেন্ট টুল, কিন্তু উপেক্ষা করা হয়। এখানে ভাবা হয় যে সাইকোলজিক্যাল কাউন্সেলিং নিতে সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া, তাহলে ওই লোকটা পাগল হয়ে যাবে। তো ইটস নট লাইক দ্যাট। কেন পাগল কেন হতে হবে? আমাদের যে মেন্টাল স্টেট, লাইক আওয়ার ফিজিক্যাল স্টেট, দিস অলসো রিসাইডস ইন আ স্টেট অফ হোমিওস্ট্যাসিস। এক টাইম হতেই পারে আমাদের যেমনি জ্বর, পেটের প্রবলেম এইসব হয়, সেরকম মেন্টাল কিছু একটা সমস্যাও হতেই পারে, দেয়ার ইজ নাথিং রং ইন ইট। এটার জন্য অবশ্যই মানে এই ধরনের কাউন্সেলিং বা ইয়ে এসবের সাহায্য নেওয়া উচিত। যাই হোক সেটা বাদ দাও। তাহলে কাউন্সেলিং এর সাহায্যে কিন্তু সারবে না। তাহলে জেনেটিক ডিসঅর্ডার যদি হয়, তাহলে কি ওষুধ দিলে কি কিছু সারবে? স্যার ওষুধ দিলেও তো সারবে না। কিন্তু ঠেকিয়ে রাখা যাবে। ধরো ধরো আমি একটা কথা হ্যাঁ। বলি, যেমনি ধরো গিয়ে হচ্ছে কারোর প্রচুর মিউকাস জমছে, সিস্টিক ফাইব্রোসিস আছে, তাহলে এবারে মিউকাস যে জমছে, তাহলে আমি কি করব, মিউকাস ক্লিয়ার করার কিছু ওষুধ দিলাম বা ব্রঙ্কো ডাইলেটার দিলাম। তোমরা শুনেই বলবে এইসব স্যার কি বলছেন, কিছু বোঝা যাচ্ছে না। কিছু ব্যাপার না, ব্রঙ্কো ডাইলেটার তোমরা সবাই দেখেছো, ইনহেলার নিতে দেখেছো লোককে, এই যে এরকম প্রেস করে ইনহেলার নেয়, তোমরা নাও কেউ? না হ্যাঁ, স্যার। দেখো উনি কাউকে নিতে? না স্যার। আচ্ছা, সর্দি হলে বা সর্দি কাশি হলে ওইটা বেস্ট মেডিসিন, ওটা নেবে। এটাও আবার একটা লোকের ধারণা যে ইনহেলার নিচ্ছে মানে সে বোধহয় কোনো হাঁপানি রোগী। হ্যাঁ, তো এটা যদি তোমার হাঁপানি থাকেও, তোমার থাকেও, দ্যাটস জাস্ট এ ডিজিজ। আর নেক্সট হচ্ছে যে ইনহেলার ইট ইজ দ্য বেস্ট মেডিসিন। তোমার সর্দি হলে তুমি অ্যান্টিবায়োটিক খাবে, কাপ সিরাপ খাবে, তার থেকে অনেক বেটার ইনহেলার নেওয়া, কারণ অ্যান্টিবায়োটিকটা, কাপ সিরাপটা তোমার পুরো শরীরে ছড়াচ্ছে, তুমি খাচ্ছ, তাহলে সেটা পেটে যাচ্ছে, গিয়ে পেটের বন্ধু ব্যাকটেরিয়া গুলোকে মেরে দিচ্ছে, অনেক কিছু করছে। বাট তুমি ইনহেলারটা যেটা মুখ দিয়ে নিচ্ছ, সেটা কিন্তু শুধু তোমার ফুসফুসে যাচ্ছে, গিয়ে যে ইয়েগুলোকে ভ্যাসোডাইলেশন, মানে মিউকাস জমে গিয়েছিল, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল, এবার সেই জায়গাটাকে একটু বড় করে দিচ্ছে যাতে তোমার নিঃশ্বাসটা নিতে কষ্ট না হয়। ওকে, তো আমি যেটা বলতে চাইছি যে ওষুধ হচ্ছে গিয়ে সাপোর্টিভ থেরাপি, ওষুধ হচ্ছে গিয়ে সাপোর্টিভ থেরাপি, ঠিক আছে। আর কি হতে পারে না, থ্যালাসেমিয়া, তো ব্লাড ট্রান্সফিউশন করলো, আমরা জানি যে থ্যালাসেমিয়া পেশেন্টদের তাদের প্রচুর পরিমাণে ব্লাড লাগে, যখনই ব্লাডের ডেফিসিয়েন্সি হয়ে যায় তখনই কিন্তু বাইরে থেকে ব্লাড দিতে হয়। আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে এডিএ, মানে অ্যাডিনোসিন ডিঅ্যামাইনেজ ডেফিসিয়েন্সি, ঠিক আছে। এই যে এটাকে বলে গিয়ে হচ্ছে স্কিড, অসুখটাকে বলে এডিএ। যদি এডিএ জিনে যদি কোনো মিউটেশন থাকে, এডিএ জিনে, অ্যাডিনোসিন ডিঅ্যামাইনেজ জিনে,
that leads to SCID বা সিভিয়ার কম্বাইন্ড ইমিউনোডেফিসিয়েন্সি। মানে কিছুই না, সিভিয়ার কম্বাইন্ড ইমিউনোডেফিসিয়েন্সি মানে রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারে জন্মাবেই এবং খুব তাড়াতাড়ি মারা যায় এই ধরনের মানুষ। তো তাদেরকে যদি আমরা কিছু ইমিউনো বুস্টার ওষুধ, এখন তোমরা অনেকেই ইমিউনো বুস্টার খাচ্ছ তো যাতে করোনা না হয়, তার জন্য কেউ ভ্যাকসিন নিয়েছো? হ্যাঁ স্যার নিয়েছি। ভেরি গুড। বাকিরা নেবে, ভ্যাকসিনটা কিন্তু তাড়াতাড়ি নিয়ে নিতে হবে, নাহলে কিন্তু হবে না, ঠিক আছে? ভ্যাকসিনটা একদম তাড়াতাড়ি নিয়ে নিতে হবে, যত তাড়াতাড়ি পাবে, যে ভ্যাকসিন পাবে নিয়ে নেবে। সব ভ্যাকসিনেরই একটু হলে কিছু হলেও তো কার্যকারিতা আছে, আর বাকিটা তোমাদের বয়স কম, ডেফিনেটলি তোমরা একেবারেই ইয়াং, ফলে তোমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালোই হওয়া উচিত। ওকে, সো দিস ইজ দ্য থিং। না, এইবারে আমি একটা জিনিস তোমাদের বলছি, তাহলে তোমরা আমাকে একটা সলিউশন বলো তো যেটার সাহায্যে আর কি এই ধরনের জেনেটিক ডিসঅর্ডার ঠিক করা যেতে পারে। ওষুধ দিয়ে সাপোর্ট করা যায়, ব্লাড ট্রান্সফিউশন করা যায়, ইমিউনো বুস্টার দিতে পারি, কাউন্সেলিং এরও হয়তো কিছু কিছু। হ্যালো, আমার গলা শোনা যাচ্ছে তো? ইন্টারনেট কানেকশন আনস্টেবল বলছে। গলা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, কাউন্সেলিং এরও কিছু কিছু ক্ষেত্রে হয়তো একটা বড় ভূমিকা আছে, কিন্তু অসুখটাকে যদি একেবারে সারাতে হয় সেক্ষেত্রে কি করণীয় আমাকে কে বলবে? স্যার যেই জিনটার মানে ত্রুটি আছে ওই জিনটাকে মানে ওই জিনটাকে ভালো একটা জিন দিয়ে রিপ্লেস মানে করে ভালো দেওয়া। একটা জিন ঢুকিয়ে, হ্যাঁ। দিস ইজ এক্স্যাক্টলি দ্য কনসেপ্ট অফ জিন থেরাপি। ঠিক আছে, যে যে ও যে কথাটা বললো যে যে জিনটার ত্রুটি আছে, একমাত্র সেই জিনটার জায়গায় যদি আমি একটা ভালো জিন ঢুকিয়ে দিই, তাহলে কিন্তু এইটা সম্ভব যে অসুখটা সেরে যাবে। অ্যাবসলিউটলি কারেক্ট। ঠিক আছে, বা এই যে এখানে পয়েন্টস গুলো একটু দেখো কি কি করা যেতে পারে। একটা হচ্ছে ইনসার্শন অফ আ নর্মাল জিন টু কম্পেনসেট ফর আ নন ফাংশনাল জিন। মানে এমন জিন যে জিনটা ফাংশন করছিল না, তার জায়গায় আমি একটা নর্মাল জিন ঢোকাচ্ছি। ঠিক আছে, ইনসার্শন অফ আ নর্মাল জিন টু কম্পেনসেট ফর আ নন ফাংশনাল জিন, মানে এমন জিন যেটা ফাংশন করছিল না তার জায়গায় কিন্তু আমি একটা নর্মাল জিন ঢুকিয়ে দিচ্ছি। রিপেয়ার অফ অ্যান অ্যাবনর্মাল জিন বাই সিলেক্টিভ রিভার্স মিউটেশন, মানে এটা হচ্ছে যে একটা নতুন জিন আমি ঢোকাচ্ছি না, বাট যে জিনটা ত্রুটি আছে সেটাকে সারানোর চেষ্টা করছি। ধরো কিছু সামান্য ত্রুটি আছে, তাহলে আমি সেই জিনিসটাকে রিপেয়ার করতে পারি রিভার্স মিউটেশনের সাহায্যে, মানে যেটা বিগড়ে ছিল সেটাকে ঠিক করা। অল্টারেশন ইন দা রেগুলেশন অফ জিন পেয়ার, সেটা তোমাদের বোঝার দরকার নেই। এবারে যে প্রশ্নটা হচ্ছে সব থেকে ডিফিকাল্ট প্রশ্ন, সেটা হচ্ছে হাউ ডু ইউ ডু ইট। হ্যাঁ, হাউ ডু ইউ ডু ইট, তুমি একটা জিন কিভাবে ঢোকাতে পারো? তুমি একটা জিন একজন মানুষের সেলের মধ্যে কিভাবে ঢোকাতে পারো? কোনো আইডিয়া? হাউ ডু ইউ ইনসার্ট আ জিন উইদিন আ হিউম্যান সেল? স্যার ওই জিনটাকে শনাক্ত করে যদি বাইরে মানে বাইরে শনাক্ত বের করা করে গেল, যদি হ্যাঁ সেটা সেসব তো করাই যেতে পারে, সেগুলো কোনো অসুবিধা নেই। তুমি জিনটাকে শনাক্ত করলে, সেটার একটা কপি পিসিআর করে তৈরি করে নিলে, হ্যাঁ, বা যে কোনো ভাবে তুমি সেটার একটা কপি তো আছে। ধরো কথার কথা বলছি যে এক্স এর আমার মধ্যে একটা জিন ডিফেক্ট, কিন্তু সেই জিনটা তোমার মধ্যে অ্যাবসলিউটলি নরমাল, তাহলে তোমার থেকে সেই জিনটা যদি পিসিআর করে অ্যামপ্লিফাই করে নিয়ে আমার শরীরে ঢুকিয়ে দেওয়া যায়, কোনো অসুবিধা নেই। তোমার কিচ্ছু না, তোমাকে হয়তো একটু রক্ত দিতে হবে, সেই একটা 2 ml রক্ত দিতে হবে, সেখান থেকে ওই জিনটাকে আমরা আইসোলেট করে নিলাম, মানে তোমার জেনোমিক ডিএনএটাকে আইসোলেট করে নিলাম, নিয়ে যে জিনটাকে শনাক্ত করা হয়েছে ওই জিনটাকে অ্যামপ্লিফাই করে নিলাম, ওটার বৃদ্ধি ঘটলো এবং পিসিআর এর সাহায্যে, এবং তারপরে সেইটাকে আমার শরীরে ঢুকিয়ে দেওয়া হলো। প্রশ্নটা হচ্ছে জিনটাকে শনাক্ত খুব ইজিলি করা যায়, তোমরা সবাই পলিমারেজ চেইন রিঅ্যাকশন বা পিসিআর এর নাম শুনেছো, সেটার সাহায্যে অ্যামপ্লিফিকেশনটাও খুব ইজিলি করা যায়। আমার প্রশ্নটা হচ্ছে ঢোকাবোটা কি করে? আমার শরীরের কোষের মধ্যে ঢোকাবোটা কি করে?
কোনো আইডিয়া? স্যার জিন গানের মধ্যে হবে না? জিন গানের মধ্যে হতে পারে অবশ্যই। তো জিন গান ইজ ওয়ান সলিউশন। এইটাকে বলা হয় গিয়ে হচ্ছে বায়োলিস্টিক্স। বায়োলিস্টিক্স। দেখবে আমার 5টা ভিডিও আছে জিন থেরাপির ওপর, আমি দিয়ে রেখেছি, আমি জানি না তোমরা দেখবেও কিনা, বাট যদি ঠিক আছে যদি দেখো তাহলে ওই 5টা ভিডিও খুব ভালোভাবে জিন থেরাপি পুরো এক্সপ্লেন করা আছে। এখানে তোমাদের পাসের জন্য যতটা লাগবে বা যা নোটসে যা আছে সেগুলো আমি একটু বলে দিই। এটা হচ্ছে যে একটা খুব ভালো বলেছে জিন গান। এখানে কি একটা বুলেট তৈরি করা হয়, মানে একটা গুলি, খুব সূক্ষ্ম গুলি। কি দিয়ে তৈরি করা হয় না, ক্রোমিয়ামের সাহায্যে। সেই গুলিটার ওপর জিনটাকে রাখা হয়, দিয়ে সেটাকে শুট করা হয়। তাহলে যে কোষে, এবং এটা কিন্তু যে শুধু প্রাণী কোষের কথা আমি বলছি তা নয়, উদ্ভিদ কোষের ক্ষেত্রেও এটা খুব এফেক্টিভ। যে উদ্ভিদ কোষের মধ্যে যদি আমি কোনো জিন ঢোকাতে চাই, তাহলে এই পদ্ধতির মাধ্যমে কিন্তু আমি অবশ্যই ঢোকাতে পারি। ওকে, যে কিছুই না, জিনটাকে একটা গুলির সামনে রেখে দেওয়া হলো, ক্রোমিয়াম বুলেট নিয়ে শুট করা হলো। আর কি হতে পারে? আর হতে পারে গিয়ে হচ্ছে পলিজোমসের সাহায্যে। হোয়াট ইজ দিস? সরি, পলিজোমস বলছি, লাইপোজোমাল ভেক্টরের সাহায্যে বা লাইপোজোমসের সাহায্যে। হোয়াট ইজ দিস লাইপোজোমাল ভেক্টর? লাইপোজোমাল ভেক্টর মানে হচ্ছে গিয়ে যে তোমার একটা ডবল লেয়ার লিপিড মেমব্রেন আছে। ডবল লেয়ার লিপিড মেমব্রেন আছে, যেরকম আমাদের কোষের মধ্যে থাকে। চারদিকে একটা কোষের পর্দার মতো একটা লিপিডের ডবল লেয়ার পর্দা আছে, বা একটা ডবল লেয়ার না, একটা এমনি লিপিডের পর্দা আছে। একটা একটা গোল জিনিস বা স্ফেরিক্যাল বা বর্তুলাকার একটা জিনিস, তার চারদিকে আর কি একটা লিপিডের পর্দা আছে, এবং সেটার মধ্যে আমার জিনটা রয়েছে। এইবারে কি হবে, সেটাকে যেই আমি আমার শরীরে ছেড়ে দেব, তখন কি হবে, সেটা গিয়ে শরীরের কোনো একটা কোষের সঙ্গে যেই টার্গেট করবে, এবার শরীরের যে কোষ পর্দাটা সেটাও লিপিড দিয়ে তৈরি। আমি যেটার মধ্যে যে লাইপোজোমাল ভেক্টর, যার মধ্যে আমার জিন পাঠাচ্ছি, সেটাও লিপিড দিয়ে, তার পর্দাটাও লিপিড দিয়ে তৈরি। এবার দুটো ফিউজ করে যাবে, মানে আমার যে কোষ পর্দাটা আছে সেটাও যেহেতু লিপিড দিয়ে তৈরি, এবং যে লাইপোজোমের সাহায্যে আমি জিনটা পাঠাচ্ছি সেটাও লিপিড দিয়ে তৈরি, ফলে কি দুটো ফিউজ করে যাবে। দুটো একসাথে ফিউজ করে যাওয়ার পর কি হবে, যে জিনটা আছে সেটা সেলের মধ্যে ঢুকে যাবে। ঠিক আছে, সেটা সেলের মধ্যে ঢুকে যাবে। এইভাবে হতে পারে। আর হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট যে পদ্ধতির দ্বারা হয়, সেই পদ্ধতিটাকে আমরা বলে থাকি গিয়ে হচ্ছে ভাইরাস মিডিয়েটেড জিন ট্রান্সফার। ঠিক আছে, ভাইরাস। এখানে আমরা অ্যাডিনোভাইরাল ভেক্টর ইউজ করি বা রেট্রোভাইরাস ইউজ করি। ঠিক আছে, এই ধরনের ভাইরাস কি হয়, আমরা জানি যে আমাদের শরীরে বিভিন্ন কোষে গিয়ে আর কি আক্রমণ করে থাকে। এই ক্ষেত্রে অ্যাডিনোভাইরাল বা রেট্রোভাইরাল ভেক্টর ইউজ করা হয়। তাহলে এই ভেক্টরে, এই ভাইরাসের মধ্যে আমি ভালো জিনের যে ভালো কপিটা, সেই ভালো কপিটাকে দিয়ে দিচ্ছি। একটু আমরা যদি ছবিটায় মন দিই তাহলে আমরা বুঝতে পারবো। এখানে এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, কি লেখা আছে একটু পড়বে আমার জন্য কেউ? এই জায়গাটায় কি লেখা আছে? জিন থেরাপি স্যার ইউজিং অ্যাডিনোভাইরাস অ্যাডিনোভেক্টর। অ্যাডিনোভাইরাস ভেক্টর। এখানে দেখো খুব সোজা, এই যে অ্যাডিনোভাইরাসটা আছে, এর এই যে ভাইরাল ডিএনএ, দাঁড়া আরেকটু বড় করে দিই তাহলে আরেকটু বেটার দেখা যাবে। আচ্ছা, এই যে অ্যাডিনোভাইরাসটা আছে, এর এই যে ভাইরাল ডিএনএ, তার মধ্যে আমি আমার নতুন জিনটা ঢুকিয়ে দিলাম, বা সোজা কথা বলতে গেলে জিনের যে ভালো কপিটা সেটা ঢুকিয়ে দিলাম। ঠিক আছে, এই যে অ্যাডিনোভাইরাসের ডিএনএ আছে, তার মধ্যে আমি আমার জিনের ভালো কপিটা ঢুকিয়ে দিলাম। এবার আমি নেক্সট কি করলাম, এই টোটাল ভাইরাল মডিফাইড যে ডিএনএটা, ভাইরাল ডিএনএটা, সেটা এই অ্যাডিনোভাইরাসের মধ্যে আবার ঢুকিয়ে দিলাম। এবারে এই ভাইরাসটা ইনফেক্ট করবে, কাকে ইনফেক্ট করবে? আমাদের বিভিন্ন কোষকে। তাহলে কি হবে, কোষকে যে এই ভাইরাসটা ইনফেক্ট করলো, ভাইরাসটা কোষের মধ্যে ঢুকলো,
এবং আলটিমেটলি নিজের ডিএনএটা কি করলো, নিজের যে টোটাল ডিএনএটা সেই ডিএনএটা কোষের নিউক্লিয়াসে দিয়ে দিল। বোঝা গেল? এই মাধ্যমে কিন্তু আমরা জিনটাকে ট্রান্সফার করতে পারছি। তাহলে আমরা আমাদের যে ভালো জিনটা সেটা কোনো একটা ভাইরাল ভেক্টরের মধ্যে ঢুকিয়ে দিলাম, তার যে জেনেটিক মেটেরিয়াল তার মধ্যে ঢুকিয়ে দিলাম। এবার ওই ভাইরাল ভেক্টরটা কি হবে না, ওই ভাইরাল ভেক্টরটা যেই ইনফেক্ট করবে আমাদের কোষগুলোকে, তখন কিন্তু ওই জিনটাকে ও কি করবে, কোষের মধ্যে দিয়ে দেবে। কোষের মধ্যে দিয়ে দেওয়ার পর মানে জিনটা দিয়ে দিল, এইভাবে আর কি আমরা অ্যাডিনো ভাইরাস বা রেট্রোভাইরাসের সাহায্যে আমরা আর কি জিনটাকে ঢোকাতে পারি। এই ছবিটা কিন্তু খুব মন দিয়ে দেখতে হবে, যে এই ভাইরাল যে ডিএনএটা তার মধ্যে আমরা আমাদের জিনটা ঢোকালাম, মডিফাইড ডিএনএটাকে ভাইরাসের মধ্যে আবার ঢুকিয়ে দিলাম, ভাইরাসটা সেল মেমব্রেনে আর কি গিয়ে বাইন্ড করলো। হুম, তারপর কি এই যে বাইন্ড করার পর একটা ভেসিকেলের সাহায্যে যাচ্ছে, ভেসিকেলটা ব্রেক করে গেল, নিয়ে ভাইরাস পার্টিকেলটাকে রিলিজ করলো, এবং এই যে ভাইরাল ডিএনএটা যার মধ্যে এই লাল জায়গাটা হচ্ছে গিয়ে আমাদের জিন অফ ইন্টারেস্ট, যেটা আমরা ঢোকাতে চাইছি, সেই জিনটা কিন্তু ভেতরে ঢুকে গেল। ঠিক আছে? তাহলে এইবারে ব্যাপারটা হচ্ছে যে এই 3 ধরনের পদ্ধতি, ও যেটা বললো জিন গান মানে বায়োলিস্টিক, কিংবা লাইপোজোমাল ভেক্টর, কিংবা ভাইরাল ভেক্টরের সাহায্যে আমরা জিনটাকে তো ঢোকাতে পারছি, কিন্তু এটা ইন্টিগ্রেট হবে কি করে? মানে জিনটা তো ঢুকে গেল, কিন্তু জিনটা ঢুকে গিয়ে তো লাভ নেই। আমার যে জায়গায় ডিফেক্টিভ জিনটা আছে সেই জায়গায় ওটাকে ঢুকতে হবে, বা আমার যে ক্রোমোজোমটা আছে মানে আমার যে ক্রোমোজোমাল ডিএনএ আছে তার মধ্যে ওই ওয়াইল্ড টাইপ কপি বা ভালো কপি অফ দ্য জিনকে ইন্টিগ্রেট করতে হবে। আমার যে ক্রোমোজোমাল ডিএনএটা আছে সেই ক্রোমোজোমাল ডিএনএ এর মধ্যে ওয়াইল্ড টাইপ কপি বা the perfect copy or the good copy of the gene has to integrate. এই ইন্টিগ্রেশনটা কিভাবে হবে? ওটা ক্রোমোজোমাল ডিএনএ এর মধ্যে কিভাবে ঢুকবে, বাজে কপিটাকে সরিয়ে দিয়ে ভালো কপিটা কিভাবে ঢুকবে? কে বলবে আমায়? চেষ্টা করো, কিভাবে ঢুকতে পারে ক্রোমোজোমাল ডিএনএ এর মধ্যে বাজে কপিটাকে সরিয়ে দিয়ে ভালো কপিটা কিভাবে ঢুকবে? এনি আইডিয়া? আচ্ছা, তোমরা কেউ হোমোলোগাস রিকম্বিনেশন করেছো? মনে করে রাখো, মিওসিসের প্যাকাইটিন দশায়, প্রোফেজ 1 মিওসিস প্যাকাইটিন, সেখানে হোমোলোগাস রিকম্বিনেশন হয় কি জানো? কারোর আইডিয়া নেই? তাহলে যেটা দেখা যাবে সেইটা হচ্ছে গিয়ে এই হোমোলোগাস রিকম্বিনেশন বলে একটা পদ্ধতি আছে, যেটার সাহায্যে যেহেতু ক্রোমোসোমাল যে ডিএনএটা আছে, খুব মন দিয়ে শুনবে, ক্রোমোসোমাল যে ডিএনএটা আছে তার অংশ বিশেষ, এবং তুমি যে ডিএনএটা পাঠাচ্ছ মানে তুমি যে ভালো জিনটা পাঠাচ্ছ তার অংশ বিশেষ সিমিলার বা কমপ্লিমেন্টারি। ঠিক আছে? ক্রোমোজোমাল ডিএনএ যেখানে আছে, তোমার বাজে জিনটা আছে তার অংশ বিশেষ এবং তুমি যে ভালো জিনটা পাঠাচ্ছ তার অংশ বিশেষ কিছু কিছু অংশ সিমিলার বা কমপ্লিমেন্টারি। ফলে হোমোলোগাস রিকম্বিনেশনের সাহায্যে তুমি যে জিনটা পাঠালে সেই জিনটা কিন্তু ঢুকে গেল গিয়ে হচ্ছে তোমার ক্রোমোজোমাল ডিএনএ এর মধ্যে, বা তোমার it integrates within your genome, বা it integrates within the chromosomal DNA, and also it replaces the mutant copy of the gene. Not only that, it replaces the mutant copy of the gene, মানে যে জিনের যে বাজে কপিটা ছিল সে বাজে কপিটাকে কিন্তু এটা সরিয়ে দিতেও সক্ষম হচ্ছে। বোঝাতে পারছি? তো দিস ইজ দ্য ওয়ে ইট ইন্টিগ্রেটস। কিন্তু এইবার যে ব্যাপারটা হচ্ছে যে পুরো ব্যাপারটা কি এতটা সোজা? আমি যা বললাম ব্যাপারটা কি এতটা সহজভাবে হয়? ব্যাপারটা এতটা সহজভাবে হয় না। তার কারণ হচ্ছে এটা একটা থিওরিটিক্যাল কনসেপ্ট। ঠিক আছে? যেটা আমরা পড়ছি, নোটে পড়ছি, তোমরা পরীক্ষায় লিখবে, খুব ভালো কথা, কিন্তু প্র্যাকটিক্যালি এই জিনিসটা একটা পেশেন্টের মধ্যে করাটা অত্যন্ত একটা ডিফিকাল্ট কাজ। এবং এই যে থেরাপিটা, জিন থেরাপিটা, এটা সাকসেস রেট খুব কম।
খুবই কম। তবে আশার আলো এইটা বলছে যে সাকসেস রেট কম হলেও একেবারে অসম্ভব নয়। একটি বাচ্চা তার মধ্যে কিন্তু এই অ্যাডিনোসিন ডিয়ামাইনেজ এডিএ ডেফিসিয়েন্সি ছিল, এবং ডেফিসিয়েন্সি থাকার জন্য কি হয়েছিল, তার ওই সিভিয়ার কম্বাইন্ড ইমিউনো ডেফিসিয়েন্সি, ওই যে ডিজিজটা ওটা হয়ে গিয়েছিল, রোগ প্রতিরোধ ক্ষমতা ডেভেলপ করে। জিন থেরাপি করা হয় এবং এডিএ জিনের একটি ভালো কপি ভরে দেওয়া হয়। এডিএ জিনের ভালো কপি ভরে দেওয়ার পর দেখা যায় যে বাচ্চাটির মধ্যে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বেড়েছে। ঠিক আছে, মানে এইখানে কিন্তু একটা উদাহরণ যে বাচ্চার মধ্যে কিন্তু জিন থেরাপিটা সাকসেসফুল হয়েছে। ঠিক আছে, কিন্তু এর মধ্যে অনেক সমস্যা আছে। একটা তো সমস্যা চিরকালই আছে, সেটা হচ্ছে এথিক্যাল ইস্যু। ঠিক আছে, আমরা বিভিন্ন জন বিভিন্ন রিলিজিয়াস কমিউনিটিতে বিলং করি, তবে একটা জিনিস, হ্যাঁ আমাদের ধর্ম অনেকে আলাদা আলাদা, একটা জিনিস কিন্তু সব ধর্মই বলে যে সৃষ্টিকর্তা যে জিনিসটা দিয়েছে সেটার সঙ্গে কতটা আর কি তুমি ম্যানিপুলেশন করতে পারবে। মানে তুমি তো ভগবান নয়, বা তুমি গড আল্লাহ তুমি কিছুই নয়, তুমি নিজে যে চেষ্টা করছো করে এই যে জিনের সঙ্গে ম্যানিপুলেট করছো বা খেলা করছো, তুমি যদি কোনো দৈত্য তৈরি করে ফেলো কি হবে? আমরা সবাই ফ্র্যাঙ্কেনস্টাইনের গল্প জানি। ঠিক আছে, তুমি কি চেঞ্জ করছো তুমি তো খুব শিওর নয়। তুমি হয়তো ভালো উদ্দেশ্য নিয়ে একটা ভালো জিন ঢোকাতে গেলে দেখা গেল ম্যাসাকার হয়ে গেল। এবং এরকম ঘটেছে, দেখা গেছে যে এই রেট্রোভাইরাল বা অ্যাডিনোভাইরাল ভেক্টরের সাহায্যে জিন থেরাপি করা হচ্ছে, রেট্রোভাইরাল বা অ্যাডিনোভাইরাল ভেক্টরের সাহায্যে জিন থেরাপি করা হচ্ছে, কিন্তু ওভারঅল যেটা দেখা গেছে গিয়ে হচ্ছে যে ওই পেশেন্ট ওই রেট্রোভাইরাল বা অ্যাডিনোভাইরাল ভেক্টরের ইনফেকশনের জন্য মারা গেছে। জিন থেরাপি সাকসেসফুল হয়েছে কি হয়নি সেটা কোনো বড় কথাই নয়, ওই যে ভাইরাসটা, ওই ভাইরাসটা পেশেন্টকে ইনফেক্ট করেছে এবং পেশেন্ট কিন্তু তার জন্য মারা গেছে। এরকমও কিন্তু অনেক উদাহরণ দেখা গেছে। ওকে, তো দিজ আর সাম কজেস যেখানে কিন্তু আর কি জিন থেরাপি খুব বাজেভাবে ফেল করেছে। তাছাড়াও আরেকটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার আছে যে তুমি জিনটা ঢোকাবে কোথায়, এই প্রশ্নটা আমি তোমাদের থেকে এক্সপেক্ট করছিলাম। মানে একটা জিনিস ধরে রাখো যে ধরো আমাকে জিনটা টার্গেট করতে হবে, ভালো জিনটা। এইবারে একটা বাচ্চার শরীরে আমি কোথায় ঢোকাবো? মানে অনেক কোষ তো আছে, বা কোনো অ্যাডাল্টের মধ্যে ঢোকাতে চাই, ট্রিলিয়ন্স অ্যান্ড ট্রিলিয়ন্স অফ সেলস আর দেয়ার, তার মধ্যে কোন সেলের মধ্যে আমি ঢোকাবো? দিস ইজ দ্য বিগেস্ট কোয়েশ্চেন। বা একসাথে কি সব সেলের মধ্যে ঢোকানো সম্ভব? যদি সম্ভব না হয় সেক্ষেত্রে ওটা কাজ করবে কি করে? আমি বোঝাতে পারছি তো? খুব বাজে একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। ধরো তোমার পায়ের একটা কোষ, তার মধ্যে জিনটা ঢুকলো, তাহলে সেখানে ঠিক আছে, সেখানে প্রপার এডিএ তৈরি হলো, অ্যাডিনোসিন ডিয়ামাইনেজ, কিন্তু তোমার হাতের কোষের মধ্যে ঢুকলো না, তাহলে সেখানে প্রপারলি তৈরি হলো না। তা যে কোষের মধ্যে ভালো জিনটা ঢুকবে সেই কোষের মধ্যেই তৈরি হবে। তাহলে এটার একটা সমাধান কি, যে আমাদের যে রক্তকণিকা তার মধ্যে যদি আমরা ঢুকিয়ে দিই, ঢোকানো যেতে পারে। ঠিক আছে, এবার রক্তকণিকার মধ্যে যদি আমি ঢুকিয়ে দিই, তাহলে সমস্যাটা হচ্ছে রক্তকণিকা তো অমর নয়। তোমার লোহিত রক্তকণিকা, তার মধ্যে তো নিউক্লিয়াসই নিয়ে আসছে, শ্বেত রক্তকণিকা খুব ইম্পর্টেন্ট, তার মধ্যে আমি ঢুকিয়ে দিলাম, কিন্তু সমস্যাটা হচ্ছে যে একটা সময়ের পর আর কি সেই শ্বেত রক্তকণিকা মরে যাবে। আমি যদি লিম্ফোসাইটস এর মধ্যে, আই রিপিট, এটা একটা রিয়েল এক্সাম্পল দিচ্ছি, আমি যদি লিম্ফোসাইটস এর মধ্যে এডিএ ঢোকাই, অ্যাডিনোসিন ডিয়ামাইনেজ ঢোকাই, ঠিক আছে ভালো তৈরি হবে এনজাইমটা, রোগ প্রতিরোধ ক্ষমতার যে সমস্যাটা হচ্ছিল সেটাও কিছুটা অবশ্যই সমাধান হবে। কিন্তু যখন সেই লিম্ফোসাইটটা মারা যাবে, কারণ লিম্ফোসাইট তো অমর নয়, তখন কি হবে? তখন তোমাকে আবার নতুন করে লিম্ফোসাইট ঢোকাতে হবে। ঠিক আছে, যার মধ্যে কিন্তু ওই এডিএ ভালো জিনটা আছে। তাহলে তোমাকে সারা জীবন একটা লিম্ফোসাইট কালচার রাখতে হবে, রেখে তার মধ্যে কিন্তু দিয়ে যেতে হবে পেশেন্টের জন্য। তার থেকে একটা করতে পারো যে একেবারে যে যেখান থেকে লিম্ফোসাইট তৈরি হচ্ছে, মানে হেমাটোপয়েটিক স্টেম সেল বা বোন ম্যারোর মধ্যে, বোন ম্যারোর মধ্যে ডাইরেক্ট আমি জিন থেরাপি করে দিলাম, তাহলে বোন ম্যারো থেকে যে যে সেলগুলো তৈরি হবে সেই প্রত্যেকটা সেলই আর কি পাবে গিয়ে হচ্ছে ওই পার্টিকুলার ইয়েটা। বোন ম্যারো থেকে যে যে কোষ তৈরি হবে সেই প্রত্যেকটা কোষই আর কি ওই পার্টিকুলার জিনের ভালো কপিটা পাবে।
খুব ভালো কথা, বোন ম্যারো থেকে যা যা তৈরি হলো সেটা পেলো। কিন্তু এই বোন ম্যারোতে অস্থিমজ্জার মধ্যে, অস্থিমজ্জার থেকে কোষ উৎপন্ন হয়, হেমাটোপয়েটিক স্টেম সেলস আর দেয়ার, হ্যাঁ, যেখান থেকে সব তোমার শ্বেত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা, লিম্ফোসাইট, যেগুলো শ্বেত রক্তকণিকার মধ্যে মোনোসাইট, লিম্ফোসাইট, তারপরে নিউট্রোফিল, ইউসোনোফিল, বেসোফিল সব তৈরি হয়। তাহলে আমি যদি অস্থিমজ্জার মধ্যে ঢোকাতে পারি ভালো কপি জিনটা, তাহলে অনেকটাই সমস্যার সমাধান হলো। কিন্তু সেটা অত্যন্ত পীড়াদায়ক পেশেন্টের জন্য এবং কষ্টকর আর কি। এবং খুব তার সাফল্যের হার কিন্তু কম, যার জন্য অবশ্যই এই টেকনোলজিটা আস্তে আস্তে এগোচ্ছে, কিন্তু এখনো এটাকে আমরা কোনো স্ট্যান্ডার্ড, যে আমরা বলে থাকি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিয়ার ইন মেডিসিনাল ফিল্ড বলে কিন্তু গণ্য করতে পারি না। মানে আমি একটা জেনেটিক ডিজিজ নিয়ে আমি একটা হাসপাতালে ভর্তি হলাম আর তারা জিন থেরাপি করে দিল, ওরকম কিন্তু হয় না। স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিয়ার মানে আমরা কিছু নিয়ে ভর্তি হচ্ছি, সে অ্যাপেন্ডিসাইটিস অপারেশন, গলব্লাডার অপারেশন, এগুলো তো স্ট্যান্ডার্ড প্রসিজিয়ার। বাট ওইভাবে কিন্তু জিন থেরাপি এখনো সামনে আসে, টেকনোলজিটা এখনো ইভলভ করছে, এবং তোমরা ভবিষ্যতে এটাকে আরো অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারো যদি ভালো করে পড়াশোনা এবং ভালো করে রিসার্চ করো। ওকে, সো টুডে উই স্টপ হিয়ার। জিন থেরাপি নিয়ে আমরা এখানে স্টপ করলাম। আর একবার যেই আমার ভালো জিনটা ঢুকে গেল, তখন সে ফাংশনাল প্রোটিন তৈরি করলো আর সেলটা আবার নর্মালি ফাংশন করতে তৈরি করলো। যে মুহূর্তে ভালো জিনটা ঢুকে যাচ্ছে, সেলটা আবার একেবারে ফাংশনাল প্রোটিন তৈরি করছে, এবং তারপর কি হচ্ছে, যে আবার নর্মাল ফাংশন করতে শুরু করছে। ঠিক আছে, এবং এছাড়াও আরো অনেক ব্যাপার আছে, সেটা হচ্ছে যে ঠিক জায়গায় জিনটা ঢুকছে কিনা, সেটাও একটা সমস্যা। হোমোলোগাস রিকম্বিনেশন হলেও সবসময় ঠিক জায়গায় ঢোকা সম্ভব হয় না। সো রাইট রিজিয়নে ইনসার্শন হচ্ছে কিনা, ওকে, একটা প্রবলেম। নেক্সট হচ্ছে যে যেহেতু তুমি আমার বাইরে থেকে একটা জিন পাঠাচ্ছ, সেইটা শরীর কিন্তু সেটাকে বাইরের একটি বস্তু বলেই গণ্য করবে, এবং সেটার এগেনস্টে নিজের রোগ প্রতিরোধ ক্ষমতা যেটা আছে সেটা দিয়ে সেটাকে রিজেক্ট করার চেষ্টা করবে। আমরা বাইরে থেকে কোনো জিনিস যদি পাঠাই, তাহলে কিন্তু সেটা আমাদের শরীর গ্রহণ করতে চায় না, যার জন্য এই যে কিডনি ট্রান্সপ্লান্ট বা কোনো অর্গান ট্রান্সপ্লান্ট, হ্যাঁ, এইগুলোতে এত সমস্যা হয়, কারণ সেই জিনিসগুলোকে বাইরের একটি অ্যান্টিজেন হিসেবে গণ্য করা হয় এবং তার এগেনস্টে অ্যান্টিবডি তৈরি করা হয়। তো আমার যে শরীরের যে ডিফেন্স মেকানিজমটা আছে, এটাও কিন্তু ওই বাইরে থেকে যে জিনটা পাঠানো হচ্ছে বা যে মেকানিজমের সাহায্যে, টোটালিটি ভেক্টর ইত্যাদির সাহায্যে পাঠানো হচ্ছে, সেটাকে কিন্তু পরাস্ত করার চেষ্টা করবে। বাট হ্যাভিং সেড দ্যাট, এখন কিন্তু অনেকগুলো অসুখ, যেমনি সিস্টিক ফাইব্রোসিস, মাসকিউলার ডেস্ট্রফি, হিমোফিলিয়া, সিকেল সেল অ্যানিমিয়া, এইডস ইত্যাদি অনেকগুলোই কিন্তু এই জিন থেরাপি অ্যাপ্রোচ দিয়ে ট্রিট করার অ্যাটলিস্ট ক্লিনিক্যাল ট্রায়াল, মানে ল্যাবরেটরিতে, হাসপাতালে না হলেও ল্যাবরেটরিতে কিন্তু চেষ্টা করা হচ্ছে। তো ভবিষ্যতে তোমরা ভালো করে পড়াশোনা এবং গবেষণা করতে পারলে অবশ্যই এই দিকে আরো আমরা এগিয়ে যেতে পারবো। So this is our lecture on gene therapy. আমি এটা আপলোড করে দিচ্ছি, কারুর যদি কোনো ডাউট থাকে তাহলে আমাকে একটু জিজ্ঞেস করো। আচ্ছা, আর বলছি, আর আমার তো কারুর কোনো ডাউট আছে? ওকে, তোমরা ভালো করে লেকচারটা আরেকবার শুনে নাও, নিয়েও আমাকে হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করতে পারো, আমি অবশ্যই উত্তর দিয়ে দেবো।